ধরেছে, এই রক্তকে আমরা অপমানিত করতে চাই না। তারা যে স্বাধীনতা আমাদেরকে দিয়ে গেছে, এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। যদি আমরা এই মহাযুদ্ধে অংশগ্রহণ করতে না পারি, আমরা যদি এই স্বাধীনতাকে রক্ষা করতে না পারি, আবার স্বৈরাচারের গঠনতন্ত্রে আমরা পড়ে যাব, আমরা স্বৈর শাসকের কবলে পড়ে যাব আবার। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই। দেশের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যেখানে থাকবে না কোনো হিন্দু, যেখানে থাকবে না কোনো মুসলমান, যেখানে থাকবে না কোনো ইহুদি, যেখানে থাকবে না কোনো খ্রিস্টান। আমরা এইরকম একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তায় বসে আছেন, তার সঙ্গে কিছু সাহাবা আছে। ওই দিক দিয়ে একটা লাশ চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। যখনই দাঁড়ালেন তখন সাহাবারা উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। রাসূল বললেন, সে তো মানুষ, সে তো অন্য কেউ না। আবার হাদিসগুলো আপনারা পড়ে দেখবেন যে ইসলাম কি, ইসলাম সে তো পরশ মানিক। কথা বুঝতে পারছেন? আজকে আমরা সেই সমাজ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। সেই সমাজ ব্যবস্থা দীর্ঘ 54 বছরে আমাদেরকে প্রতিষ্ঠা করতে দেয় নাই। বাংলাদেশ জামাতে ইসলামীকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নির্বাসিত করে রেখেছিল। গোটা বাংলাদেশের অফিসগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছিল, অফিসগুলোতে বন গেঁথে গেছিল, আয়না ঘরে নিয়ে গেছিল, ফাঁসি কাস্টে ঝুলে দিয়েছিল, রাস্তার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা এটা ভুলি নাই, বলতে পারবো না। আমরা এদেশে শহীদ হয়ে যাব, কাজী হব, কিন্তু এদেশকে আর ফ্যাসিস্টের কবলে ছেড়ে দিতে চাই না। তাই আসুন, আগামী দিনে তোমরা অনেক আদর্শ প্রতিষ্ঠা করেছ, অনেক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছ, বহু কিছু করছো, কিন্তু কোন প্রতিশ্রুতি তোমরা রক্ষা করতে পারো না। বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, কৃষকের কোনো পরিবর্তন হয় নাই। যারা আজকে শিক্ষা ব্যবস্থায় নিজেদের প্রাণকে উৎসর্গ করেছে, তাদের কোনো ব্যবস্থা করা হয় নাই। শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে অবহেলিত একটা শিক্ষা ব্যবস্থা, যা আজকে যারা কোরআন শিক্ষা দিচ্ছে, ওই সেই কোরআন শিক্ষাওয়ালা শিক্ষকদের কোনো বেতন নাই, ছাত্রদের কোনো উপবৃত্তি নাই, সেগুলোতে কোনো বিল্ডিং নাই। যারা আজকে সমস্ত কাজগুলো করছে, যার জন্য ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে আগে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এদেশের সুনাগরিক গড়ে উঠবে, এদেশের ছাত্র ছাত্রীরা মেধা সম্পন্ন ছাত্রছাত্রী হবে, তারা চাকরি করার মতো যোগ্যতা অর্জন করবে, বিভিন্ন জায়গায় তারা চাকরি করবে এবং সৎভাবে চাকরি করবে। প্রিয় ভাইয়েরা, আমরা চাচ্ছি আমাদের চিন্তাধারা যে বাংলাদেশে সর্বপ্রথম চরিত্র গঠনের জন্য আজকের শিক্ষা ব্যবস্থাকে কেটে ঠিক করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে দেশের কৃষকরা কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা কৃষকদের ন্যায্য মূল্য উৎপাদিত ফসলের সঙ্গে সঙ্গে সার আমরা বিনা পয়সায় সরবরাহ করার জন্য চিন্তা ভাবনা করছি। আমরা 3 নম্বর যে কাজটা, চিকিৎসার ব্যাপারে অনেকে অবহেলিত। আমার কাছে অনেকে গেছে, বলছে স্যার আমার বাচ্চার তো ক্যান্সার, কেউ গেছে আমার তো টিউমার, আপনি সাহায্য সহযোগিতা করেন। আমি কয় টাকা দিতে পারি? বেসরকারি পর্যায়ে 100, 200, 500, 1000, এর চেয়ে বেশি তো দিতে পারি না। কিন্তু এই সমস্ত ট্রিটমেন্ট, এই সমস্ত চিকিৎসা দিতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার দরকার। আমি চাচ্ছি 2টা উপজেলায়, রানীশঙ্কর এবং পীরগঞ্জে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে 50 সিট বিশিষ্ট আছে। আমি যদি পার্লামেন্টে যেতে পারি, আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন, ইনশাআল্লাহ প্রত্যেকটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে 300 সিটে উন্নীত করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা,
আজকে এই সমস্ত যে মরণ ব্যাধি, যে ব্যাধিগুলোর চিকিৎসা ইতিমধ্যে এ সমস্ত স্বাস্থ্য কেন্দ্র হয় না, আমি এই সমস্ত মরণ ব্যাধির চিকিৎসার জন্য এই সমস্ত হসপিটালগুলোতে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ। বাইরে চিকিৎসার জন্য যেতে হবে না, আমরা উপজেলায় বসে এই সমস্ত রোগীদের চিকিৎসা করতে পারবো। প্রিয় ভাইরা, আমি আপনাদের বলতে চাচ্ছি যে এভাবে করে এক এক করে আমরা সব কিছু সমস্যার সমাধান করতে চাই। আমরা যুবকদের বলতে চাচ্ছি, যুবক ভাইরা, দেশ তোমাদের হাতে, আমরা আর কদিন আছে আমরা নেই। তোমাদের নিজেদের চরিত্র গঠন করতে হবে, পুরোপুরি লেখাপড়া করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জন করতে হলে যে ভাইগুলো শহীদ হয়েছে, যারা ঢাকার বুকে রাজপথে রক্ত দিয়েছে, এ সমস্ত ভাইদের ঋণের ঋণ কিভাবে তোমরা পরিশোধ করবে, তোমাদেরকেও দায়িত্ব নিতে হবে দেশে। অতএব তোমরা প্রস্তুত হও, তোমাদেরকে অবমূল্যায়ন করতে চাই না। তোমরা লেখাপড়া করবে, সার্টিফিকেট জোগাড় করবে, এক হাতে সার্টিফিকেট দেবে আর এক হাতে তোমরা চাকরি নিয়ে বাড়িতে আসবে। আমরা এ সমস্ত ভাইদের চাকরি দেব। যে সমস্ত বেকার যুবক থাকবে, যে যুবকগুলো কোনো চাকরি করতে পারবে না, যারা বেকার, তাদেরকে আমরা বেকার ভাতা দেব। মহিলাদের ব্যাপারে আমরা মহিলাদেরকে আমরা ব্যবস্থা করব তাদের প্রশিক্ষণের, শিল্প কারখানার প্রশিক্ষণের ব্যবস্থা করে যে সমস্ত শিল্প কারখানা তাদেরকে দিয়ে উৎপাদন করা যায়, উৎপাদন করে এগুলো বাইরের বাজারে বিক্রি করা হবে এবং তারা যেন ভূষণ পোষণ ঠিক মতো চালাতে পারে। আমরা বিভিন্ন রকম ব্যবস্থা করেছি। তবে কথা একটাই, যে আপনাদের সবাইকে সম্মিলিত হয়ে দাঁড়িপাল্লাকে ক্ষমতায় নিতে হবে ইনশাআল্লাহ। আপনারা যদি এটা করতে পারেন, একটা সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণ যদি আপনারা করতে চান, একটা নতুন বাংলাদেশ যদি করতে চান, আমি মিজানুর রহমান মাস্টার চ্যালেঞ্জ করতেছি আপনাকে পীরগঞ্জে। আমার কথা চ্যালেঞ্জ করা কথা, আপনার কোন আদর্শই একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে না, একটা নিরাপদ বাংলাদেশ করতে পারবে না, একটা ভালো বাংলাদেশ করতে পারবে না। একমাত্র বাংলাদেশ জামাতে ইসলামী সমাজ ব্যবস্থা, দাঁড়িপাল্লা, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। তাই আসুন, সময় এসেছে, এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। কি বলেন আপনারা, ঠিক কিনা? উপযুক্ত সময় আল্লাহ দিয়েছে সময়টা। আমরা সূরা নূরের 55 নম্বরের আয়াতের মধ্যে ঘোষণা, আল্লাহ তোমাদের হাতে আমি ক্ষমতা দিতে প্রস্তুত, তোমরা কি নেওয়ার জন্য প্রস্তুতি রেখেছ? আজকে যদি আমরা নেওয়ার প্রস্তুতি না রাখি, তাহলে তো আল্লাহ দেবেন না। তবে ইতিমধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যোগ্য নেতৃত্ব করে তুলেছে, তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেগুলো যারা নির্বাচিত হয়েছে, তাদের ধারণা, অনেকের ধারণা, বাংলাদেশ নয় গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো তাদের যোগ্যতা আছে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই চমক লাগিয়ে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে শুরু করে মহিলাদের জন্য আলাদা টয়লেট, আলাদা প্রস্রাবখানা, পায়খানা, এবং যে সমস্ত ছেলেদের সিট ছিল না, মেঝেতে থাকতো, তাদের সম্পূর্ণরূপে খাটের ব্যবস্থা করেছে। এবং চীন থেকে তারা 27,000 কোটি টাকা নিয়ে এসছে বিল্ডিং করার জন্য। চীন এটা সহায়তা করেছে। প্রিয় ভাইরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন। তাই আসুন, সামনে সুন্দর একটা সময়, এই সময়কে আমাদের কাজে লাগাতে হবে। আমরা সুন্দর একটা দেশ বিনির্মাণ করতে চাই। আমি আমার কথাকে দীর্ঘায়িত না করে, আপনারা অত্যন্ত কষ্ট করছেন, এই যে বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত কষ্ট করছেন, এর জন্য আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ দিয়ে আজকের প্রোগ্রাম সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। মিজান স্যারের মার্কা আছে রে।